বাড়িতে বিগত ক্লাসে আমি যেটা করিয়েছিলাম রেকটিফিকেশন অফ এরর্স, অ্যাকাউন্টেন্সিতে রেকটিফিকেশন অফ এরর্স, তারপর সঞ্চিতীয় ভবিষ্যৎ ব্যবস্থার ওপর। এই চ্যাপ্টারটা পুরোটাই থিওরিটিক্যাল, সেই জন্য এখান থেকে সেভাবে অঙ্ক পাওয়ার কোনো জায়গা নেই। যে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে আমি দাগ দিয়ে গ্রুপে ভয়েস করে দিয়েছিলাম। এর পরবর্তী আমি এবার একটু সুইচ ওভার করছি ট্যাক্সে। তো ট্যাক্সে মানে আমার বাড়ি অ্যাজ ওয়েল অ্যাজ মাকড়দায় যে ছেলে মেয়েদের আমি পড়িয়ে থাকি তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলে একটা চ্যাপ্টার পড়ছিলাম। সেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের মধ্যে আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কি, সেটাকে বলে ইনসিডেন্স অফ ট্যাক্স। ইনসিডেন্স অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্সের মানে বাংলা কথা কি? বাংলা কথা হচ্ছে করের প্রয়োগ। অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি ঠিক করে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হচ্ছে একজন ব্যক্তি ভারতে থাকার অবস্থার ওপর দেশের সরকারকে ট্যাক্সটা দেবে কিনা। আর ইনসিডেন্স অফ ট্যাক্স এটা হয়, সেটা হচ্ছে যে এই ট্যাক্সটার প্রয়োগটা কিভাবে আসতে যাচ্ছে, অর্থাৎ গ্রস টোটাল ইনকাম কি করে বার করবো, টাকাগুলোকে কি করে ট্যাক্সের মধ্যে নেব, সেটা জানায় হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্স। এই ইনসিডেন্স অফ ট্যাক্সেও আমরা তিনটে জিনিস দেখব। কি কি? একটা হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, তারপর রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, এই ব্যাপারগুলো আমরা দেখব। আর হচ্ছে নন রেসিডেন্ট। তো ব্যাপারটা হয়েছে কি, যে এই যে তিনটে জিনিস করতে গিয়ে ইনসিডেন্স অফ ট্যাক্সে আমরা না দুটো কথা এখানে খুব পাবো। কি কি? একটা হচ্ছে ধর একটা ইনকাম ধর ভারতবর্ষে রিসিভ করেছি, ইনকাম রিসিপ্ট ভারতবর্ষে রিসিভ করেছি, কেমন? আবার এরকমও ট্যাক্সের ভাষায় বলা থাকতে পারে যে deemed to be received in India। এই যে deemed to be received in India এই কথাটার মানে হচ্ছে ভারতবর্ষে রিসিভ করেছি বলে ধরে নেওয়া হলো। ডিমড কথার অর্থ হচ্ছে ধরে নেওয়া। তাহলে একটা ইনকাম ভারতবর্ষে আমি রিসিভ করেছি। আরে একটা ইনকাম তুই যখন রিসিভ করবি সেই ইনকামটা তো তৈরি হতে হবে একটা কোথা থেকে, তারপরে তুই রিসিভ করবি। যখন তৈরি হবে সেটাকে আমরা বলবো ইনকাম অ্যাক্রু। ইনকাম অ্যাক্রু হবে মানে হচ্ছে কি উদ্ভূত হবে, উদ্ভব হবে। সেটা ভারতবর্ষেও উদ্ভব হতে পারে, সেটা ভারতবর্ষের বাইরেও উদ্ভব হতে পারে। তাহলে একটা রিসিভ করা আর একটা উদ্ভব হওয়া, তাহলে প্রথমে নিশ্চয়ই আগে উদ্ভব হবে, তারপরে তুই রিসিভ করবি। তো ঘটনা হচ্ছে যে মানে সেটা দুটোই ভারতবর্ষের ভেতরে হতে পারে, দুটোই ভারতবর্ষের বাইরে হতে পারে, একটা ভারতবর্ষের বাইরে একটা ভারতবর্ষের বাইরে হতে পারে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তৈরি হতে পারে। তার উপরে বেস করে কি হবে, এই যে তিনটে অবস্থার অনুযায়ী ওদের যে রোজগারগুলো হবে সেই রোজগারগুলো ট্যাক্সেবল হবে কি হবে না সেটা বিচার্য। আগে বাংলা বই অনুযায়ী বলছি, পেজ নাম্বার 159-এ যা দেখ, এখানে কি বলেছে যে কর প্রয়োগের তাৎপর্য। মোট আয়ের পরিধি প্রকৃতপক্ষে তিনটি বিষয়ের উপর নির্ভর করে, মানে নির্ধারিত আবাসিক মর্যাদা, যে স্থানে অর্জিত হয়েছে বা প্রাপ্য হয়েছে, মানে যেখানে তুই পেয়েছিস, আর্ন করেছিস। তো ব্যাপারটা হয়েছে আর নির্ধারিত পক্ষে যে সময়ে আয়টি অর্জিত হয়েছে বা প্রাপ্য হয়েছে। এই তিনটে জায়গাকে আমি দাগিয়ে রাখবো, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যে যখন লোকটা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, মানে সেখানে সেই রোজগারটা, মানে যখন লোকটা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, এই সাপেক্ষে কোনো একটা রোজগার এই হেডে যদি
ট্যাক্সেবল হতে হয়, মানে গ্রস টোটাল ইনকামের মধ্যে যদি ঢুকতে হয় কি কি ব্যাপার তাকে ফুলফিল করতে হবে। দেখ 1 নম্বর পয়েন্ট বলেছে নির্ধারী বা নির্ধারিত পক্ষে পূর্ববর্তী বছরে ভারতে যে আয় পাওয়া গেছে, মানে ভারতে ইনকামটা রিসিভ করেছিস তুই, ঠিক আছে, পাওয়া গেছে বলে বিবেচিত হয়েছে। ওই যে বললাম এই প্রথম যে কথাটা বললাম, ইনকাম রিসিভড অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে পেয়েছিস বা ভারতবর্ষে পাওয়া গেছে বলে তুই ধরে নিয়েছিস। তারপরে কি বলছে, যে আয় পূর্ববর্তী বছরে ভারতে অর্জিত হয়েছে, মানে অ্যাক্রু হয়েছে, ঠিক আছে, অর্জিত হয়েছে মানে উদ্ভব হয়েছে, এবং অথবা ভারতে অর্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, মানে ডিম টু বি অ্যাক্রুড ইন ইন্ডিয়া। এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট। প্রশ্ন উঠতে পারে তাহলে স্যার এগুলো কি হবে? এগুলো আমার এই গ্রস টোটাল ইনকামের মধ্যে এই জিনিসগুলো ঢুকবে, তার টাকার অ্যামাউন্টটা ঢুকবে, কেমন? আর নাম্বার 3 কি বলছে, যে আয় পূর্ববর্তী বছরে ভারতের বাইরে অর্জিত বা উদ্ভব হয়েছে, মানে তার মানে কি ভারতবর্ষের বাইরে উদ্ভব হয়েছে বা ভারতবর্ষের বাইরে অর্জিত হয়েছে, হয়তো রিসিভ করেছে ভারতবর্ষে, ঠিক আছে, এইটাকে বোঝাচ্ছে। তাহলে যদি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট হয় তাহলে ব্যাপারটাকে এইভাবে ভেবে টাকাটাকে গ্রস টোটাল ইনকামের মধ্যে আনতে হবে। দ্বিতীয়, আবাসিক কিন্তু সাধারণভাবে আবাসিক নয়, তার ক্ষেত্রে কি হবে বলছে, নির্ধারী বা নির্ধারীর পক্ষে পূর্ববর্তী বছরে ভারতে পাওয়া গেছে বা ভারতে পাওয়া গেছে বলে বিবেচিত হয়েছে, বা কি বলছে যে মোট আয়টা ভারতবর্ষে পাওয়া গেছে বা ভারতবর্ষে পাওয়া গেছে বলে মনে করা হয়েছে। নাম্বার 2 কি বলছে, পূর্ববর্তী বছরে যে আয় ভারতে অর্জিত হয়েছে বা উদ্ভূত হয়েছে বা ভারতে অর্জিত বা উদ্ভূত হিসাবে বিবেচিত হয়েছে, তার মানে একটা ইনকাম অ্যাক্রু হয়েছে, মানে তৈরি হয়েছে ভারতবর্ষে বা ভারতবর্ষে তৈরি হয়েছে বলে বিবেচনা করা হয়েছে, একই ধরনের প্রায়। নাম্বার 3, পূর্ববর্তী বছরে ভারতে অবস্থিত বা ভারত থেকে নিয়ন্ত্রিত কোনো কারবার বা পেশা থেকে যে আয় বিদেশে পাওয়া গেছে। একটু আলোচনা করি। ধর আমাদের ভারতবর্ষে একটা বড় কারবারের নাম হচ্ছে বোরোলিন, নিশ্চয়ই বোরোলিনের নাম তোরা জানিস। বোরোলিন না সারা বিশ্বে পাওয়া যায়, মানে বোরোলিন এমনই একটা ব্র্যান্ড। তো ব্যাপারটা হয়েছে কি যে মানে জিডি ফার্মাসিউটিক্যালস, মানে বোরোলিন কোম্পানির নাম হচ্ছে জিডি ফার্মাসিউটিক্যালস, কলকাতায় অবস্থিত, ঠিক আছে। তাহলে এই ব্যবসা কোত্থেকে নিয়ন্ত্রিত হয়? ভারত থেকে। এইবার ধর বোরোলিনের কিছু জিনিসপত্র অন্য জায়গাতে, মানে ভারতবর্ষের বাইরে কোথাও বোরোলিন ডিস্ট্রিবিউট হয়েছে এবং সেখান থেকে রোজগারটা ভারতবর্ষের বাইরেই পাওয়া গেছে। তাহলে কি হয়েছে, কোনো একটা ব্যবসার সেট আপ ভারতবর্ষে তৈরি হয়েছে কিন্তু ইনকামটা পাওয়া গেছে ভারতবর্ষের বাইরে। মানে এটা বলতে চাইছি, যদি রেসিডেন্ট অ্যান্ড বাট অর্ডিনারি রেসিডেন্টের ক্ষেত্রে যদি এরকম পয়েন্ট আসে তাহলে সেটা গ্রস টোটাল ইনকামের মধ্যে ঢুকবে, মানে সেটা ট্যাক্সেবল বলে গণ্য হবে, কেমন? মানে এটাই হচ্ছে মূল ব্যাপার, যে টাকার অ্যামাউন্টটা ট্যাক্সেবল হবে কি হবে না, ঠিক আছে। তারপর অনাবাসিক নির্ধারীর মোট আয়ের পরিধি। অনাবাসিক নির্ধারী মানে নন রেসিডেন্ট, তাহলে নন রেসিডেন্টের ক্ষেত্রে কখন ট্যাক্সেবল হবে কখন ট্যাক্সেবল হবে না। পূর্ববর্তী বছরে নির্ধারিত পক্ষে ভারতে প্রাপ্ত বা ভারতে প্রাপ্ত হিসেবে বিবেচিত হচ্ছে, মানে ভারতে যদি কোনো টাকা পাস তাহলে নন রেসিডেন্টের ক্ষেত্রে সেটা ট্যাক্সেবল হবে। নাম্বার 2, পূর্ববর্তী বছরে যে আয় ভারতে উদ্ভূত বা অর্জিত হয়েছে বা উদ্ভূত হয়েছে বলে বিবেচিত হয়েছে এমন সমস্ত আয়, মানে এমন কোনো ইনকাম যেটা ভারতবর্ষে অ্যাক্রু হয়েছে, মানে তৈরি হয়েছে, সেটা যদি হয় তার মানে কি ইনকামটা রিসিভও করেছিস ভারতবর্ষে, অ্যাক্রুও হয়েছে ভারতবর্ষে, তাহলে নন রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সেবল হবে। আর সংক্ষেপে বলা যায়, লাস্ট লাইন লেখা আছে, নির্ধারিত ক্ষেত্রে মোট আয়ের পরিধি হলো শুধুমাত্র ভারতে প্রাপ্ত বা অর্জিত হয়, তার মানে কি ইনকামটা তৈরি হতে হবে ভারতবর্ষে, রিসিভও করতে হবে ভারতবর্ষে, তবেই সেটা ট্যাক্সেবল বলে গণ্য হবে, না হলে হবে না। তাহলে এই হচ্ছে মোটামুটি ইনসিডেন্স অফ ট্যাক্সের স্ট্রাকচার। এবারে আমরা অল্প অল্প কিছু অঙ্ক স্টাডি করে দেখবো যে এইগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়।